গল্পগুচ্ছ অনুষ্ঠানে লীলা মজুমদারের চেতলার কাছে গল্পটি পাঠ করছি। চেতলা, কালীঘাট, আদিগঙ্গা ইত্যাদি যতই পবিত্র স্থান হোক না কেন, ওসব জায়গা মোটেই ভালো না। আর লোকের মুখে মুখে কী সব অদ্ভুত গল্পই যে শোনা যায় তার কোনো লেখাজোখা নেই। তাছাড়া মশামাছি তো আছেই, চিলতে চিলতে সব গলি, তাতে মানধাত্তার আমলের তৈরি ঝুরঝুরে সব বাড়ি, তাই আবার প্রায় সব বাড়ির উঠোন দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ, তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায়। বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো। সবাই 7 পুরুষ ধরে সবার চেনা। পুরনো সব ঝগড়াও আছে, তার কারণ নিজেরাই ভুলে গেছে, তবুও এখনও কথাবার্তা বন্ধ। মুখ দেখা আর কি করে বন্ধ করে? নড়বড়ে বারান্দায় এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভিতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কী রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই জানতে পারে। এক টাকার টিকটিকির লুকোবার জায়গাও নেই। চোর ছ্যাচর খুনেদের কথা তো ছেড়েই দিলাম, কার ঘরে চুরি করবার মতন কি আছে, কোথায় আছে, তাও সবাই জানে। নেইও অবশ্য কারো কিছু। সেদিক দিয়ে জায়গাটাকে চোরদের গভীর মরুভূমিও বলা যায়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার থানার মেজো দারোগা। তাছাড়া ওদের 7 পুরুষের বাড়িও ওখানে। বটু জায়গাটার নাম দিয়েছে মিশার হতাশা। শুনে বড় কাকা খুবই মুষড়ে পড়েছেন। দুষ্কৃতিকারীরাই যদি একটু সুযোগ না পেল তাহলে ওর হেড অফিসে উন্নতি হয় কি করে? অবশ্যই ওসব সাধারণ জিনিসের চাইতেও অন্য আরও ভয়ের জিনিস আছে। ওই 3টে পাড়াশুদ্ধ সবাই সন্ধে হতেই যে যার মতো ভয়ে জুজু হয়ে থাকে। অধিকাংশই ওপর হাতে একগোছা সংকট তারিণী মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করেন, কারণ পুলিশে আর কী বা করতে পারে। বটুদের উঠোনের আম পাকলে বটু আমাকে 3 দিনের জন্য ধরে নিয়ে গেছিল। ওই 3 দিনে আমি যতগুলো সত্যিকার ভূতের গল্প শুনলাম সারা জীবন ধরে অত শুনিনি। সবাই সবার পাশের বাড়িতে অশরীরীদের দেখে। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক বিক্রি করতে এলো। চিলকোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন, না বাছা, না বাছা, এখানে এ মাছ কেউ খাবে না, তুমি অন্য জায়গায় দেখো। বটু তো চোটে কাই, কি ভালো ভালো চিংড়ি মাছ। ছোট ঠাকুমা নেমে এসে বললেন, ব্যাস, মাছ দেখেছিস তো অমনি হয়ে গেল। আরে ও কি সত্যিকারের মাছ? অত বড় চিংড়ি কখনো 4 টাকায় কেউ দেয়? আবার বলছে পরে নেবে। বটু বলল, আহা, বলল যে বিক্রি না হলে পচে যাবে, তাই ছোট ঠাকুমা হেসে বললেন, তুইও যেমন। তাছাড়া ওগুলো মাছও নয়, ওই জেলের ওরা মানুষও নয়, ওগুলো সব এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলেন। বটুও বলল, তা সত্যিও হতে পারে। মুখটা কেমন যেন মিচকে মতো, দেখলি না? আমি বললাম, যা, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না। ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবি কি করে? সে যাই হোক, আদিগঙ্গার বটগাছের তলায় যেন কখনো যাস নে, জায়গাটা ভালো নয়। গিজগিজে সব বাড়ি, বটগাছ তলায় যেতে হলে সার্কাস করতে হয়। অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলার বারান্দায় দুজনে গল্প করছি, ছপ করে কি যেন একটা পায়ের কাছে এসে পড়ল, আর সে কি সুগন্ধ ভুরভুর করতে লাগলো। তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় 2টো চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে, নোটা নোটা কান, কানে মস্ত আঁচিল। হ্যাঁ, তারপরে একতলার বৈঠকখানা থেকে বটুর পিসেমশাই ডেকে বললেন, কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে 2টো চিংড়ি মাছ। যদি ওগুলো চিংড়ি মাছ নাও হয় তবু খেতে বেজায় ভালো। ভিতর দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ। ছোট ঠাকুমা সাদা পাথরের রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মোনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ছোট ঠাকুমা চলে যেতেই বটু বলল, ব্রহ্মদত্তিকে তোয়াজ করা হচ্ছে বুঝি, তাল গাছে যে বাস করে? আরও কি বলতে যাচ্ছিল বটু, ছোট ঠাকুমা পিছন থেকে বললেন,
অমন অশ্রদ্ধা করিস নে বটা। উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই। চটিয়ে দিলে সর্বনাশ করবেন। খুশি রাখলে আমাদের জন্য না করতে পারেন এমন জিনিস নেই। ওই বিদ্যে বুদ্ধি নিয়ে যে বছরে বছরে পাশ করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব সে কথা কখনো ভেবেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে চলে গেলেন। যাওয়ার সময় আরও বলে গেলেন, তোরা বিশ্বাস করতে নাও পারিস, কিন্তু রোজ উনি আমার জিনিস গ্রহণ করেন, তার বদলে একটি পয়সা আশীর্বাদই আর বলা হলো না। কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চটে ছিলেন। চা আর চিড়ের মোয়া খেতে খেতে বললেন, এক্ষুনি আবার বেরোতে হবে, বাজারের লোকদের নালিশের জ্বালায় আর টেকা যাচ্ছে না। গোলবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। তাই শুনে বড় কাকি এমন চমকে গেলেন যে হাতে দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে ফ্যাকসা মুখে বললেন, কিন্তু কিন্তু বড় কাকা কাষ্ট হাসলেন, কিছু কিন্তু কিন্তু নয়, এর উপর আমার প্রমোশন নির্ভর করছে। কোনো ভয় নেই, 6টা সন্ধ্যার লোক সঙ্গে থাকবে, হয়তো কিছু পাওয়া যেতে পারে। বটার কাছে শুনলাম যে বাড়িটাতে 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। নাকি ওটা চোরাচালানকারীদের গুহ্য আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে, বুড়িগঙ্গায় তার মুখ অনেকে দেখেছে। সেই সুড়ঙ্গ দিয়ে সোনা দানা বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার করা খুব একটা অশক্ত নয়। বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো পুরুত ঠাকুর সেজে, এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন? দিয়েছে নালিশ করে। বড় কাকা বলেছিলেন, লোকটাকে ধরা যায় না, ফুসফাস করে এখান ওখান দিয়ে পালিয়ে যায়। কোনো দোকানদারের সঙ্গে সরও থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয়, কীরকম মিচকে মতো, নোটা নোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আতকে উঠেছিলাম। বটা কনুইয়ের গুঁতো মেরে থামিয়ে দিয়েছিল। 8টা বাজতেই মহা ঘটা করে 8জন সশস্ত্র লোকজন নিয়ে বড় কাকা তদন্তে চলে গেলেন। ছোট ঠাকুমা তার গলায় হলদে সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলিয়ে দিয়ে বললেন, ব্যাস, আর ভয় নেই। সেখানে গিয়ে কেউ কিচ্ছু দিলে খাস নে যেন, দুগ্গা দুগ্গা। বড় কাকা চলে গেলেন কামান দিকে হাওয়া ধরা। আমার ছাদে গিয়ে বুড়িগঙ্গায় জোয়ার আসা দেখতে লাগলাম। বটু বলল, ওই গোল বাড়িটা আমার ঠাকুরদাদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল। বেটা মহালক্ষ্মী ছাড়া ছিল, লেখাপড়া শেখেনি, কাজকর্মও করতো না, খালি মাছ ধরার বাই ছিল। আর চীনে ব্যবসাদারদের থেকে চায়ের নেশা ধরেছিল। দুদিনে বাড়ির সব ঝাড়বাতি আসবাবপত্র রূপোর বাসন বেচে বুচে সাফ করে দিল। ওর বুড়ি মা নাকি খুচরো পয়সা করি এমনি লুকিয়ে রেখে চোখ বুজেছিলেন যে বেটা সেসব খুঁজেই পায়নি, এখনও নাকি খুঁজে বেড়ায়। তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে। খুচরো টাকা কড়ির বাক্সটা পেলে মন্দ হয় না, আমরাই তো তার ওয়ারিশ। সে বেটা তো বিয়েই করেনি, নাকি বিশ্রী দেখতে ছিল, শুটকো, কালো, বড় বড় কান, চাকর চাকর চেহারা, গেঞ্জি গায়ে ঘাটে বসে অষ্টপ্রহর বুড়িগঙ্গায় মাছ ধরত। কে কে ওখানে? খচমচ করে তালগাছ থেকে আমগাছ, আমগাছ থেকে নড়বড়ে, বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে নাকের ফুটো ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যিই ছিল চা। দোকানের কেটলিতে একটু চা আর একটা মাটির ভাঁড় বটু লুকিয়ে এনেছিল সামনের দোকান থেকে। নিচে নামতেও হয়নি। ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো। চা পেয়ে লোকটা আহ্লাদে আটখানা। মিচকে মুখ যেন সাত ভাঁজ হয়ে গেল। বললাম, পেঁয়াজি খাবে নাকি? জিভ কেটে বলল, ছি, ও নাম করবেন না, আমার বরাদ্দ রোজকার মতো খেয়েই এসেছি, চিড়ের মোয়া, খোয়া ক্ষীর, মেওয়া। বটা আর আমি ওর দিকে তাকালাম, কিছু বললাম না। থাক না বেচারি। মিচকে লোকটি বলল, বড় কর্তা আমাদের ওখানে এমন হাঁকডাক লাগিয়েছেন যে টিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছি। দেখো দাদা,
তাল গাছের মুড়োয় তোমাদের জন্য একটা দ্রব্যি রেখে গেলাম। আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে মা অমৃতি বানায়। বটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ফিক করে হেসে মিচকে লোকটা বলল, দুবেলা নৈবেদ্যি পাই, আবার কষ্ট কিসের? ওই এলো বলে। আমি উঠি বলেই হাওয়া। নিচে বড় কাকাদের রাগ গলায় হাঁক ডাক শোনা গেল। নিশ্চয়ই কিছু দুষ্কৃতিকারীটারি ধরতে পারেনি। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে আদ্যিকালের তাল গাছটা ভেঙে পড়ল। পোকা ধরা পুরনো সুরি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাক্স, পুরনো টাকা কড়িতে তার অর্ধেক ভর্তি, আর চাঁচা পোচা নৈবেদ্যের রেকাবিটা 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললেন, আশ্চর্যের বিষয়, সুরঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম। সেই বুড়ি ঠাকুরন তাহলে বাউন্ডুলে ছেলের হাত থেকে ওটাকে বাঁচাবার জন্য এইখানে লুকিয়ে রেখেছিলেন। এটাও কি তাদের বাড়ি? ছোট ঠাকুমা শূন্যে নমস্কার করে বললেন, কত বাঁচিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে। ও বটা, নিজে পড়িস দাদু, সে তো গেল। ফোত করে একটু কেঁদেও নিলেন। বড় কাকা তো অবাক। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।